নমস্কার বন্ধুরা, আজকের সন্ধ্যায় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে সুস্বাস্থ্যের খোঁজে হাজির হয়েছি সেটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি বলেছিলাম যে আমি আসব, এই বিষয়টি নিয়ে আসব এবং অনেক রোগী, অনেক পেশেন্ট যারা আমার কাছে চিকিৎসিত হয়েছেন এবং আমার বন্ধুরা তারা জানতে চেয়েছেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমি কেন কিছু কথা বলছি না। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আজকের এই এপিসোডটি বলা ভালো। ইনসুলিন রেজিস্ট্যান্স একটি এই সময়কার অতি ভয়ঙ্কর রোগ। যদিও এই সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম। সমস্ত রোগের মূল রোগ এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে এই মুহূর্তে বলা যায়। কেন এটা আমি বেছে নিলাম? যদি বলেন প্রখ্যাত মেটাবলিক গবেষক, মেটাবলিজম নিয়ে যিনি গবেষণা করেন সেই গবেষক প্রফেসর বেঞ্জামিন বিকম্যান, আমেরিকায়, কানাডার গবেষক, এখন আমেরিকাতে গবেষণা করছেন। তার হোয়াই উই গেট সিক এই লেকচারটির থেকে অনুপ্রাণিত হয়ে তার লেকচারটি ইউটিউব ভিডিওটি থেকে বেশ কিছু তথ্য, বেশ কিছু ছবি আমি এই আমার লেকচারটিতে ব্যবহার করেছি। তার কারণ বিষয়টি যাতে আপনাদের সহজে বোধগম্য হয়, সবার মাথায় ঢোকে এবং সবাই যাতে বিষয়টিকে জলের মতো বিষয় হিসেবে গ্রহণ করেন, তাই আমাকে এগুলোকে প্রফেসর বেঞ্জামিন বিকম্যানের লেকচার থেকে নিতে হয়েছে। সো I am conveying my deep acknowledgement to Professor Benjamin Bickman as I will be using many slides from his above mentioned video lecture. Now, আমেরিকাতে, পাশ্চাত্যের দেশে, আমি ভারতবর্ষে পরে আসছি, আমেরিকাতে যদি আমরা দেখি যে এই মেটাবলিক হেলথ বা আমাদের মেটাবলিজম বা বিপাক সংক্রান্ত যে স্বাস্থ্য তা কতটা মারাত্মকভাবে মানুষকে আক্রান্ত করছে। নিচে দেখুন, প্রায় 88% মানুষকে, আমেরিকার মানুষকে এই মেটাবলিক অসুস্থতা কিন্তু গ্রাস করেছে। আমাদের ভারতবর্ষের পরিসংখ্যানটা কীরকম জানলে চমকে উঠবেন যে আমেরিকাতে 88% জনগণ এই মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত, আর ভারতে দুর্ভাগ্যবশত আমরা খবরই রাখি না। রানাঘাটে আলট্রাসোনোগ্রাফি করার সুবাদে বেশ কয়েক হাজার রোগীর তথ্যভাণ্ডার আমি হাতে পেয়েছি এবং সেটা ঘেঁটে আমি যা দেখছি প্রায় 63% জনগণ ফ্যাটি লিভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে আজ না হয় কাল তারা মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত হবেই, কোনো না কোনো রোগে আক্রান্ত হবে নিশ্চিতভাবে। এখন ফ্যাটি লিভারের সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্সের কী সম্পর্ক? ফ্যাটি লিভারের সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্সের আকাশ পাতাল কোনো তফাৎ নেই। যা ফ্যাটি লিভার তাই আদতে ইনসুলিন রেজিস্ট্যান্স, শুধু আমরা ইনসুলিন টেস্টটা করাচ্ছি না বলে। তো আমরা কি এটাই চাইছি যে ভারতবর্ষে আমেরিকার মতো তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাত্রা অনুসরণ করতে করতে আমরা ক্রমশই এই ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতে থাকি? ইনসুলিন রেজিস্ট্যান্সটা আসলে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ইনসুলিন মাত্রাতিরিক্তভাবে রক্তে বেড়ে যাওয়া, মানে ইনসুলিন যখন আমাদের শরীরে কাজ করতে পারছে না। এবার দেখুন কোন কোন রোগের সম্ভাবনা এই ইনসুলিন রেজিস্ট্যান্ট বা ইনসুলিন বেড়ে যাওয়া বা হাইপার ইনসুলিনেমিয়া হলে আমাদের গ্রাস করতে পারে। অসংখ্য রোগ, তার মধ্যে বেশ কিছু আমি নাম করতে পারিনি, কিছু নাম করতে পেরেছি, সেগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন ধরুন কিডনি ডিজিজ, স্মৃতিবিভ্রম, পার্কিনসন রোগ, ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়া, মানুষের লিঙ্গ শৈথিল্য মানে এক ধরনের বন্ধ্যাত্বই বলা যায়, ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেটের ক্যান্সার, কোলনের ক্যান্সার, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, আর্থ্রাইটিস হওয়া, চামড়ায় কালো কালো তিলের মতো অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হওয়া, পলিসিস্টিক ওভারি মহিলাদের ক্ষেত্রে, বধিরতা, কানে কম শুনতে পাওয়া, দাঁতের ক্ষয় বা দাঁত সহজেই ভেঙে যাওয়া বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও, অ্যাকনি, ব্রণ, গর্ভাবস্থায় ডায়াবেটিস, কম ওজনের শিশু জন্মানো, নিউরোপ্যাথি বা নার্ভের রোগ, ভার্টাইগো, মাথা ঘোরা, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে রক্তের শিরায় ধমনীতে চর্বি জড়া, কার্ডিওমায়োপ্যাথি, হার্টের রোগ, বিভিন্ন রকমের চর্মরোগ, প্রস্টেট বেড়ে যাওয়া, ফাইব্রোমায়ালজিয়া মানে সারা শরীরে ব্যথা, মাইগ্রেন মানে আধকপালি ব্যথা, অ্যালজাইমার মানে স্মৃতিবিভ্রমতা এবং খাদ্যনালী ঠিকঠাক চলাফেরা করা, যেমন তাকে আমরা বলছি গ্যাস্ট্রোপ্যারেসিস, ফ্যাটি লিভার, গলস্টোন, সমস্ত কিছু, এত কিছু রোগ, গাউট, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ মানে গলা দিয়ে খাবার উঠে আসা, তরল পদার্থ বা খাবার, পাথর, কিডনিতে স্টোন, নাক ডাকা, সমস্ত কিছুর মূলে রয়েছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স।
আমরা আবারও দেখাতে চেয়েছি প্রফেসর বেন বিকম্যানের স্লাইড অনুসরণ করে যে হার্ট ডিজিজ, ক্যান্সার, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারি, ইরেকটাইল ডিসফাংশন, ডিমেনশিয়া বা ভুলে যাওয়া, মাইগ্রেন বা আধকপালি, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, সমস্ত রোগগুলোই কিন্তু একটা লক্ষণ। মূল রোগটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন নিয়ে 2-4 কথা বলা খুব দরকার। ডায়াবেটিস আদৌ সুগারের কোনো রোগ নয়, এটা হাইপার ইনসুলিনেমিয়া বা রক্তে মাত্রাতিরিক্ত ইনসুলিন হয়ে যাওয়ার একটা চিহ্ন মাত্র। আমরা তাই এতদিন পর্যন্ত ধোঁয়াকে নিয়েই মাতামাতি করছি, আগুন নেভানোর কোনো নামই নিচ্ছি না। ইনসুলিনটা কি? ইনসুলিন হলো এই দেখুন আপনার প্যাঙ্ক্রিয়াস নামক গ্রন্থি, খাদ্যনালীর পিছনে, পাকস্থলীর নিচে, লিভারের নিচে। ইনসুলিন একটি হরমোন যা পাকস্থলীর পিছনে সেই অগ্নাশয় নামক মাংসল গ্রন্থি, এই হলুদ রঙের লম্বা পাতার মতো যে গ্রন্থিটা বা গ্ল্যান্ডটা, সেখান থেকে বেরোচ্ছে। এই যে যা দেখছেন নিচের দিকে ডান দিকে আমি দেখাচ্ছি যে এই গ্ল্যান্ডটাকে কেটে রাখা হয়েছে, থলথলে মাংসল একটি গ্ল্যান্ড, সেটার থেকে ইনসুলিন বেরোচ্ছে। তাহলে ইনসুলিন এখান থেকে বেরিয়ে রক্তে চলে আসছে, এসে লিভারে যাচ্ছে। ইনসুলিন চর্বি কোষে বা ফ্যাট কোষে কাজ করছে, হার্টে কাজ করছে, পেশিতে কাজ করছে। বিভিন্ন জায়গায় ইনসুলিন গ্লুকোজকে আপটেক করাচ্ছে, মানে গ্লুকোজটা যে আমরা খাওয়ার পরে আমাদের শরীরে যে গ্লুকোজ রক্তে উঠছে তাকে ইনসুলিন নিয়ে গিয়ে ইনসুলিনের সিগন্যাল দিয়ে, ইনসুলিনের সংকেতের ফলে সেই গ্লুকোজ পেশি কোষে, সেই গ্লুকোজ লিভারে, সেই গ্লুকোজ চর্বি কোষে, হার্টে, মাসেলে, হার্টের পেশিতে বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। এবং এগুলো যেমন গ্লাইকোজেন লিভারে সঞ্চয় করছে, ফ্যাটে গ্লুকোজ বাড়াচ্ছে, লিপিড বা চর্বি জমাতে সাহায্য করছে ইনসুলিন। তাহলে একদিকে যেমন গ্লুকোজকে লিভারে ঢুকিয়ে দিচ্ছে, তেমনি আবার চর্বি কোষে চর্বি বাড়াতেও সাহায্য করছে, মানে চর্বি জমাচ্ছে ফ্যাট সেলগুলোতে যেখানে আমাদের চর্বি আছে। অন্যদিকে ফ্যাট সেল থেকে ভেঙে যদি চর্বি গলে গলে বেরিয়ে যাবে, খরচা হবে যখন শক্তি দরকার হবে, সেটাও আবার ইনসুলিন বাধা দিচ্ছে। তার মানে একদিকে ফ্যাট গলে যাওয়া বাধা দেয় আর ফ্যাট গঠনকে বাড়ায়। তার মানে আমাদের চর্বি জমানো বা ওজন বাড়ানোতে ইনসুলিনের একটা বিরাট ভূমিকা আছে। আবার পেশি কোষে যখন আপনি ব্যায়াম করছেন তখন আপনার পেশি অসম্ভব পরিমাণে সুগার খেতে চাইছে, চুষতে চাইছে রক্ত থেকে। সেই রক্ত থেকে সুগার চুষতে হলেও ইনসুলিনের প্রয়োজন আছে। তাহলে হরমোন ইনসুলিন সে কি করছে না, এই হচ্ছে গ্লুকোজ অণু, এই লোকটা মানে হচ্ছে ইনসুলিন, সে ঠেলে গ্লুকোজকে লিভারের কোষে, পেশির কোষে, চর্বি কোষে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ইনসুলিন আর গ্লুকোজ যুক্ত হয়ে সেলের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে শক্তিকে, মানে কোষের শক্তি বাড়ানোর জন্য। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দেখানোর চেষ্টা করেছি যে বেগুনি রঙের একটা চৌকো ধরুন কোষ, তার উপরে একটা লাল রঙের চ্যাপ্টা রক্তনালী, তাহলে সেখান দিয়ে রক্ত যাচ্ছে, রক্ত প্রবাহ হচ্ছে, একদিকে ঢুকছে একদিকে বেরোচ্ছে। তার মানে কোষের মধ্যে, কোষ রক্তনালীর মধ্যে যে খাবার দাবারের কণাগুলো আছে সেগুলো নিয়ে কোষ পুষ্ট হবে। এবার দেখুন এই নীল নীল দানাগুলো হচ্ছে গ্লুকোজ অণু, আর এই পিঙ্ক পিঙ্ক দানাগুলো হচ্ছে ইনসুলিন অণু। তাহলে ইনসুলিন যখন গিয়ে তার এই ইনসুলিন রিসেপ্টার, যে পায়ের মতো পেরেকের মতো অংশগুলোর সঙ্গে ইনসুলিন অণু গিয়ে বাঁধবে, জোড় বাঁধবে, তখন হচ্ছে গ্লুকোজ অণুর এই যে সবুজ রঙের গ্লাটফোর রিসেপ্টার, এই দরজাটা কোষের গায়ের, কোষের ছাদে সে খুলে যাবে। সঙ্গে সঙ্গে গ্লুকোজ অণু নীল রঙের সেই কোষের দরজা, সবুজ রঙের দরজা খোলা দিয়ে ভেতরে ঢুকবে। যতক্ষণ না ইনসুলিনটা গিয়ে ইনসুলিন রিসেপ্টার বা গ্রাহকের সঙ্গে তালা চাবির মতো ফিট করবে, ততক্ষণ পর্যন্ত একটা গ্লুকোজ অণু গ্লাটফোর রিসেপ্টারের দরজা দিয়ে ভেতরে ঢুকতে পারবে না। তার মানে বুঝতেই পারছেন যে কোষের ছাদের যে গোল গোল জিনিসগুলো হলো ইনসুলিন গ্রাহক বা রিসেপ্টার, প্রোটিন, আর সবুজ গোল গোলগুলো হলো গ্লাটফোর রিসেপ্টার নামে এক ধরনের রিসেপ্টার, যা ইনসুলিন রিসেপ্টার আর ইনসুলিন অণুর মিলনের ফলে একদম তালা চাবির মতো তৈরি সিগন্যাল পেলে তবেই দরজার মতো খুলে যাবে আর রক্তে ঘুরে বেড়ানো গ্লুকোজ অণুগুলোকে টপাটপ কোষের ভেতরে ঢুকতে সাহায্য করবে। এই কারণেই খাবার 2 ঘন্টার মধ্যেই আপনার ব্লাড সুগার কমে যায় স্বাভাবিকভাবে, কেননা সেই সুগার কোষে ঢুকে যাচ্ছে। তাহলে এখানে আবারও দেখুন যে এগুলো হচ্ছে এই মোটা হলুদ রঙের বিছানার মতো যে জিনিসটা কম্বলের মতো দেখতে পাচ্ছেন, এটা কোষ পর্দা বা কোষের আবরণ, তার মধ্যে যে নীল নীল প্রোটিনগুলো গাঁথা আছে। তাহলে এই যে গ্লুকোজটা এলো চৌকো চৌকো বাক্সের মতো, এই গ্লুকোজগুলো কি করে ঢুকবে? এই দরজা দিয়ে, কালো রঙের খোলা দরজা দিয়ে, যখন হচ্ছে ইনসুলিন এই নীল রঙের এসে এই নীল রঙের চৌকো বাক্সের মধ্যে ফিট করে যাবে তালা চাবির মতো, তখনই এই কালো দরজাটা খুলে এই যে সবুজ তীর চিহ্ন দিয়ে আমি দেখাতে চেয়েছি যে গ্লুকোজ কোষের ভেতরে ঢুকে আসছে। যদি এই তালা চাবির মতো ইনসুলিন ফিট না করে তাহলে ঢুকতে পারবে না। তাহলে ইনসুলিন
যত ভালো তাড়াতাড়ি ফিট করবে, তাড়াতাড়ি তালা খুলে যাবে, চাবি দরজা খুলে যাবে, সেটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি বা ইনসুলিন সংবেদনশীল, আপনি তত সুস্থ আছেন। কিন্তু যখনই বাইরে প্রচুর ইনসুলিনের নীল রঙের চাবি আছে কিন্তু তা তালার সঙ্গে ফিট করতে পারছে না, হ্যাঁ, বিভিন্ন কারণে, সেটা কেন আমি পরে আসছি, তখনই হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটির জন্ম। তখনই এই গ্লুকোজের দরজা খুলছে না, বাইরের কোষের বাইরে রক্তের মধ্যে গ্লুকোজ বেশি থাকছে এবং আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্ট হাইপার ইনসুলিনেমিয়ায় ভুগছেন। বোঝা গেল বিষয়টা? তাহলে এই যে বেড়ে থাকা সুগার, এই বেড়ে থাকা সুগারই আমাদের হার্ট, নার্ভ, চোখ, ব্রেন, কিডনি নানা রঙের ক্ষতি করার আসল কারণ। এই বর্ধিত সুগার এই ক্ষতিটা করে কিভাবে? একটা AGE বা অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট নামে খতরনাক কেমিক্যাল তৈরি করে, এটা আপনাকে বুঝতে হবে। এবারে যখন এই রিসেপ্টারের সংখ্যা, আমরা দেখছি যে এই যে রিসেপ্টারগুলোর সংখ্যা আছে, যে নীল নীল এই যে চৌকো রিসেপ্টারগুলো, গ্রাহকগুলো ইনসুলিনের, এই রিসেপ্টারের সংখ্যা ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে কমে যায়, মানে ইংরেজি ভাষায় বলে ডাউন রেগুলেট হয়ে যায়। কমে গেলে পরে ডাউন রেগুলেটেড হয়ে যাওয়া ইনসুলিন রিসেপ্টরগুলোর সংখ্যা কিন্তু কোনোদিনই আর কোনো ওষুধে বাড়ে না। যে আপনি বাড়াবেন রিসেপ্টরের সংখ্যা তাহলে তাড়াতাড়ি ইনসুলিন কাজ করবে আর সুগারটা তাড়াতাড়ি কমে যাবে, তা হয় না। তাই কী করে এই বেড়ে থাকা সুগারকে আপনি 2 ঘন্টার মধ্যে রক্ত থেকে টেনে কোষে ঢোকাবেন? বুঝতেই পারছেন যে বেশি ইনসুলিন বার করার ওষুধ ও ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে চাপ দিয়ে কাজ করালেও, সামান্য কাজ হলেও খুব একটা লাভ হবে না। তাই আপনাকে এখনও বাকি বেঁচে থাকা শরীরের বড় বড় পেশি কোষগুলোকে ব্যায়াম করে স্পঞ্জের মতো রক্ত থেকে গ্লুকোজ অণু কমানোর পথ নিতে হবে। পরীক্ষা বলছে যে 14-15 মিনিটে দ্রুত ব্যায়াম করলে কাজ ওষুধের থেকেও ভীষণ ভালো ফল দেয়, সুগার দারুণভাবে কমে। এটাই ইনসুলিন রেজিস্ট্যান্সের কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে ভালো হাতিয়ার। এক্ষুনি একে প্রয়োগ করা শিখতে হবে। তাহলে ইনসুলিন হরমোন আমাদের শরীরে কি কাজ করে? মাথা থেকে, কান থেকে, হার্টে, পেশিতে, ফ্যাটে, লিভারে, ডিম্বাশয়, অন্ডকোষে, হাড়ে, নার্ভে, ইস্যুতে, সমস্ত জায়গায় ইনসুলিনের কাজ আমরা আগেই বলেছি। তার মানে যেখানে যেখানে কোষের শক্তি লাগবে সেখানে সেখানে ইনসুলিন ব্যবহার হবে, সোজা কথা বলতে গেলে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি? সহজে বলতে গেলে প্রত্যেকবারে আমরা কিছু খাবার পরেই অগ্নাশয়ের এই বিটা কোষগুলো থেকে ইনসুলিন হরমোন সামান্য সামান্য করে বেরিয়ে এসে শরীরের বিভিন্ন কোষে শক্তি যোগানোর জন্য রক্ত থেকে গ্লুকোজকে ঢুকিয়ে দেয়, আগেই বলেছি এটা। আর চর্বি বা ফ্যাট কোষ থেকে ফ্যাট ভেঙে রক্তে বেরিয়ে আসাটা আটকে দেয়। এবার স্বাভাবিকভাবে নিঃসৃত এই স্বল্প পরিমাণের ইনসুলিন যদি শরীরের কোষ থেকে রক্ত থেকে গ্লুকোজকে ঢোকাতে না পারে, অর্থাৎ বাধা পায়, তখনই ইনসুলিন রেজিস্ট্যান্সের সৃষ্টি। সেক্ষেত্রে দিনের পর দিন অগ্নাশয়ের কোষগুলোকে বেশি বেশি করে কী করতে হবে? ইনসুলিন ঢালতে হবে রক্তে, যাতে সে সঠিক মাত্রায় রক্ত থেকে গ্লুকোজকে কোষে ঢোকাতে পারে। এই সময় রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়ে, যাকে আমরা হাইপার ইনসুলিনেমিয়া বলি। এবার দেখুন মেটাবলিক সিনড্রোম বা রোগের সমাহার বিষয়টা কি আসলে? কতগুলো লক্ষণ, যেমন আপনার কোমরের ভুঁড়ির ওপর দিয়ে যদি কোমরের ফিতে দিয়ে মাপ নেন, সেই মাপটা বেড়ে যাবে নর্মালের থেকে, এটা একটা লক্ষণ। রক্তে গ্লুকোজের পরিমাণ, সুগারের পরিমাণ বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, কোলেস্টেরল মাপালে রক্তে HDL কোলেস্টেরলের পরিমাণ কমে যাওয়া, ভালো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া। এই 5টা জিনিস যদি বেশি থাকে, ঠিকঠাক না থাকে, তাহলে আপনি মেটাবলিক সিনড্রোমে ভুগছেন, মানে বকলমে ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন, মানে হাইপার ইনসুলিনেমিয়া বা অতিরিক্ত ইনসুলিনে ভুগছেন। কিন্তু এটা আমরা কেউ টেস্ট করাচ্ছি না, কেউ বুঝতেও পারছি না। শুধুমাত্র এই লক্ষণগুলো দেখে আমরা একটা মেটাবলিক সিনড্রোম আন্দাজ করতে পারছি। তাহলে মেটাবলিক গণ্ডগোল বা ডিসফাংশনটা আসলে কি? এটির নাম না জানা একটি রোগের সমাহার, দেখালাম একটু আগে। এই সুতরাং এই সমাহার তাহলে শুধুমাত্র বেঠিক খাবার দাবার বা অনিয়ন্ত্রিত ভোগবিলাসের জীবনযাপনই নয়, ডায়াবেটিসের কারণ বা এই মেটাবলিক সিনড্রোমের কারণও বহুমুখী। ঠিক আছে, তাহলে মেটাবলিক সিনড্রোম চিনব কী করে? পেটের চারপাশে চর্বি জমতে থাকা বা ভুঁড়ি মারতে থাকা, কোমরের সবচেয়ে সরু অংশ এবং পাছার ওপর দিয়ে নেওয়া মাপের অনুপাত যদি মহিলাদের ক্ষেত্রে 0.85 এবং পুরুষের ক্ষেত্রে 0.9 বেশি হয়, তাহলে 1। 2, 130/80 উপরে প্রেশার বেশি থাকলে, খালি পেটে সুগার টেস্ট করালে তা 100-র বেশি থাকলে, রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ 150-এর বেশি থাকলে, রক্তের ভালো কোলেস্টেরলের পরিমাণ 40-এর নিচে থাকলে, এই এতগুলো জিনিস বা এই 5-6টা জিনিস থাকলে আপনি বলতে পারেন 5টি দোষের মধ্যে যে কোনো 3টি যদি আপনার ধরা পড়ে, তাহলে ভবিষ্যতে আপনার জীবনে বিপদ আছে, এটা বলা যেতে পারে। তখনই আপনাকে সুস্থতার মূল স্রোতে আসার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা শুরু করতে হবে, তবে অবশ্যই শুধুমাত্র ওষুধের ওপরে ভর করে নয়।
তাহলে মেটাবলিক সিনড্রোম কোনো একটা রোগ নয়। আমরা জানলাম যে শরীরচর্চাবিহীন জীবনযাপন, বারে বারে খাওয়া দাওয়া, অত্যধিক চিনি শর্করা জাতীয় খাবার খাওয়া ও অভ্যাস এবং মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে চলা, এই 3টি প্রধান কারণ মেটাবলিক সিনড্রোমের মূল স্তম্ভ বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল স্তম্ভ বলা যেতে পারে। তাহলে মেটাবলিক সিনড্রোমের মধ্যে এমন কিছু একটা সাধারণ ফ্যাক্টর এগুলোর মধ্যে লুকিয়ে আছে রোগগুলোর মধ্যে, যে কোনো সময় সেটা ডায়াবেটিস বা অন্য কিছু বা বাতের রোগ বা ক্যান্সারে পর্যবসিত হচ্ছে। তাহলে সেই সাধারণ বিষয়টা কি? সেই কমন ফ্যাক্টরটার সাধারণ বিষয়টা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বা হাইপার ইনসুলিনেমিয়া। মনে রাখবেন, যত বেশি কোলেস্টেরলই আপনার রক্তে থাকুক না কেন, হাইপার ইনসুলিনেমিয়া না হলে বরং তা ব্রেন ও নার্ভের পক্ষে ভালো। কোলেস্টেরল কমানোর ওষুধ ব্রেন ও নার্ভের ক্ষতি করে এবং সুস্থ মানুষকে ডায়াবেটিক করেও তোলে। একে এড়িয়ে চলতে হবে এবং শর্করা খাবার কমানোর মধ্যে দিয়ে একে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা আমরা আজ জানতে পারছি যে তেল, ঘি, চর্বি, মাখন, খাসির মাংস নয়, মূল খারাপ কোলেস্টেরলের ব্যালেন্স বিগড়ে দেওয়ার মূল কারণ হলো মিষ্টি, চিনি জাতীয় খাবার, প্রসেসড খাবার, বিরিয়ানি, পাস্তা, চাউমিন, বিস্কুট, কেক, কুকিজ, এগুলো যত বেশি বেশি খাবেন তত বেশি বেশি কোলেস্টেরল বাড়বে, তেল, ঘি, চর্বিতে কিন্তু নয়। এই ভুল ধারণা আমাদের আজ থেকে দূর করতে হবে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক সিনড্রোমের কোনো ওষুধ নেই, দুঃখের বিষয় হলো, দুঃখের সঙ্গে জানাচ্ছি। তাই ডাক্তারবাবুরা রোগীদের কোনোদিন এ নিয়ে কিছু বলেন না, হয়তো তাদের অসহায়তাকে আড়াল রাখতেই। প্যারিসের এক বিখ্যাত অধ্যাপক একবার বলেছিলেন যে ইফ দের ইজ নো সলিউশন দের ইজ নো প্রবলেম। কিন্তু এই নিয়ে যেসব বিজ্ঞানীরা প্রত্যহ গবেষণা করছেন তারা জানেন যে এগুলো যদি সঠিকভাবে আপনার বশে থাকে তাহলে বুড়ো বয়সেও আপনি পাহাড় জয় করতে পারবেন, আর এরা গড়বড় করলে 60 বছরের মাথায় হয়তো আপনি শয্যাশায়ী হয়ে পড়বেন। অর্থাৎ প্রায় সবকটি দীর্ঘমেয়াদী রোগের মূলেই এদের একটা বিরাট ভূমিকা, যাতে কোটি কোটি লোক দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথে কোটি কোটি টাকাও খরচা হয়ে যাচ্ছে, দিন দিন তা বেড়েই চলেছে। এবং সবচাইতে বড় বিষয়টি হলো যে এই মেটাবলিক সিনড্রোম বা ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো সবগুলোই চিনি এবং অন্যান্য প্রসেসড ফুড বা বাজারজাত খাবারের ফলেই দ্রুত সৃষ্টি হয়ে থাকে। আজ থেকে 400 বছর আগে তাই এদের কোনো অস্তিত্বও ছিল না বললেই চলে। এই রোগগুলি সারাতে শরীরচর্চা বা ব্যায়ামের কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, সব না হলেও অন্তত 5টিতে তো বটেই। কিন্তু তাই বলে শুধু এতে হবে না, খারাপ খাদ্যাভ্যাসের ভূমিকা এর থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমস্ত প্রাকৃতিক খাবারই কিন্তু আসলে ভালো, এটা বুঝতে হবে। ফুড প্রসেসিং কোম্পানিগুলো সেগুলোকে নিয়ে যা করছে বা যা করে থাকে সেগুলোই আসলে মারাত্মক করে তোলে খাবারগুলোকে। এই ব্যাপারগুলোই কিন্তু ওরা নানা অছিলায় আপনাদের সামনে আসতে দেয় না। সমস্যাটা হলো প্রসেসিংয়ের নামে হয় কিছু বিষ তারা এতে যোগ করে, অথবা উপকারী জিনিসগুলোকে যেমন ফাইবার এর থেকে ফেলে দেয়, বা দুটো ব্যাপারই একসাথে করে থাকে। আলট্রা প্রসেসড বা অতিরিক্ত প্রসেসড খাবার দাবারের অত্যধিক সুগার ও ফাইবারের স্বল্পতা আমাদের লিভারে দ্রুত সর্বনাশ করে, প্রথমে ফ্যাটি লিভার করে ও তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যায়। সেই জন্যই আমি বলছিলাম রানাঘাটে যখন আলট্রাসোনোগ্রাফি করতে করতে আমি 63% রোগীতে ফ্যাটি লিভার পাচ্ছি, মানে চুপচাপ 63% লোক ধ্বংসের দিকে হাইপার ইনসুলিনেমিয়া আক্রান্ত হয়ে গেছে অলরেডি। যাদের টেস্ট করেনি তাদের মধ্যে আরও কত বেরোবে। তার মানে হাইপার ইনসুলিনেমিয়া এবং ফ্যাটি লিভার হাতে হাত ধরে চলে। ফ্যাটি লিভার কোনো উপেক্ষা করার বিষয় নয়। অনেক পেশেন্টকে আমি দেখেছি তারা হাসি মুখে বলছে ডাক্তার আমার তো একটু চর্বি জমেছে লিভারে, কিন্তু সে বুঝতে পারছে না সে প্রায় 20-25টা রোগের ভিত্তিভূমি হিসেবে কাজ করছে। যদি আজ তাকে নিয়ন্ত্রণ না করেন তাহলে কালকে সেগুলো মহির হয়ে পরিণত হবে, আপনাকে হাসপাতালে দুয়ারে দুয়ারেই শুয়ে থাকতে হবে, এই ব্যাপারটা নিশ্চিত। তাহলে আলট্রা প্রসেস খাবার দাবার ও অত্যধিক সুগার ফাইবারের স্বল্পতা আমাদের লিভারের দ্রুত সর্বনাশ করে প্রথমে ফ্যাটি লিভার ও তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যায়। খাদ্যনালীর যে উপকারী ব্যাকটেরিয়া কলোনিগুলি এই ফাইবার খেয়েই মূলত বেঁচে থাকে, খাদ্যনালীর মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া তারা ফাইবারবিহীন প্রসেসড ফুড পেতে পেতে কার্যত ক্ষুধার্ত হয়ে থাকে। তাই তারা যেন খাদ্যনালীর ভেতরকার কফের মতো মিউসিন আবরণটাকেই খেতে থাকে, ধ্বংস করতে থাকে, যা কিনা প্রথমে লিকি গাট বা ফুটো ফুটো খাদ্যনালীর নামক রোগের জন্ম দেয়, তারপর নানান ইনফ্লামেশান, অ্যালার্জি ইত্যাদি জন্ম দিতে থাকে। আর আমরা কোনো কর্ণপাতই করি না। বারে বার দিনে 3-4 বার পাতলা পায়খানা হওয়া, পেটটা কেমন ভুটভুট করছে ডাক্তারবাবু, কেউ আমরা বুঝছি না যে আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্রমশ ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে মরে যাচ্ছে প্রসেসড খাবারের জন্য। তাহলে এই মেটাবলিক সিনড্রোমের একটা লক্ষণ হলো ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমতে থাকা। আমি আপনাকে আগেই বলেছি, বারবার করে বলছি, মনে রাখবেন ওটা হওয়া মানেই আপনার শেষের শুরু।
বাইরে থেকে আপনাকে যতই সুন্দর দেখাক না কেন, আমরা একে কোনো গুরুত্বই দিই না, কারণ প্রায় কোনো চিকিৎসককে এই রোগ সারানোর মতো সঠিক পরামর্শ দিতে দেখিনি। প্রত্যেকে নানান চর্বি বের করার ওষুধ, এসব লিভারের ওষুধ এসব দিচ্ছে, কিন্তু এগুলো কোনো কিছুতেই ফ্যাটি লিভার কমাবে না, কারণ তার মূলটাই তো হাইপার ইনসুলিনেমিয়া, আর সেটাকে আমি অ্যাড্রেস করলাম না, সেটাকেই আমি সারানোর বন্দোবস্ত করলাম না। আর হাইপার ইনসুলিনেমিয়া কমানোর কোনো ওষুধ নেই, জীবনযাত্রার মধ্যে দিয়ে একে কমাতে হয়, খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে কমাতে হয়, টেনশন কমানোর মধ্যে দিয়ে একে কমাতে হয়। তাই কারোরই হিল্লি দিল্লি ঘুরে বেড়ানোর পরেও আমি হিস্ট্রি নিয়ে দেখেছি, ইতিহাস শুনে দেখেছি রোগীদের কাছ থেকে, কারোরই ফ্যাটি লিভার কার্যত কমেনি। এক চরম হতাশার বিষয় আমি প্রতিদিন প্রত্যক্ষ করছি। তাহলে এই ফ্যাটি লিভার হবার মূল জৈব রাসায়নিক কারণগুলোই আসলে তারা জানেন না, তাই উল্টো পরামর্শ দিয়ে থাকেন তেল ঘি চর্বি খাবেন না, ভাত রুটি খেতে পারেন, অথচ ভাত রুটি খেয়ে খেয়েই, প্রসেসড খাবার খেয়ে খেয়েই কিন্তু ফ্যাটি লিভার বাড়ছে, আর রোগী ক্রমশই খারাপ হতে থাকে। তাহলে দেখতে পাচ্ছেন যে টাইপ 2 ডায়াবেটিস চর্বি এবং প্যানক্রিয়াসে এবং লিভারে ট্রাইগ্লিসারাইডের কণা জমতে 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 একটা সময় টাইপ 2 ডায়াবেটিস তৈরি হচ্ছে। তাহলে প্যানক্রিয়াটিক ফ্যাট, লিভার ফ্যাট আপনি যদি প্রত্যক্ষ করেন আলট্রাসোনোগ্রাফি করে, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন এখানে আমরা এখানে 4টে লিভারের অংশের ছবি দেখছি কিডনির পাশে। এটা দেখুন নর্মাল কিডনি, চেহারাটা দেখেছেন কিরকম বালির দানার মতো, লিভার কালচে রঙের, এটা কিডনি, তার পাশে লিভার। তারপরে গ্রেড 1 ফ্যাটি লিভার, একটু সাদাটে, একটু মিহি হয়ে গেছে, তার মানে পরিষ্কার আপনি নর্মাল লিভার থেকে গ্রেড 1 লিভারকে আলাদা করতে পারছেন। গ্রেড 2 ফ্যাটি লিভার, সেখানে আরও সাদাটে ভাবটা বেড়ে গেছে চর্বি জমার ফলে। এবং খেয়াল করে দেখুন গ্রেড 3 ফ্যাটি লিভারে একদম প্রায় ধোঁয়াশা বা কাঁচের গ্রাউন্ড গ্লাসের মতো লাগছে পুরো লিভারটাকে, কতটা মারাত্মক গ্রেড 3 দশায় চলে গেছে। তাহলে এই হচ্ছে লিভার। আবার ডান দিকের ছবিটা দেখুন যে প্রায় গ্রেড 2 গ্রেড 3 পর্যায়ে চলে গেছে, সহজেই আমরা আলট্রাসোনোগ্রাফি করিয়ে বুঝতে পারছি। এবার দেখুন চর্বি জমছে প্যানক্রিয়াসে, অগ্নাশয়ে। তাহলে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 এখানেও দেখতে পাচ্ছেন যে আমরা নর্মাল প্যানক্রিয়াস দেখছি, কালচে রঙের একটা ওপরে কাস্তের মতো শুয়ে আছে ওপরে, এই যে আমি যেখানে দেখাচ্ছি। এবার দেখুন গ্রেড 1 সাদাটে হয়ে গেছে চর্বি জমে। এবার দেখুন আরও সাদা গ্রেড 2। এবার দেখুন একেবারে ঝকঝকে সাদা হয়ে গেল গ্রেড 3, মানে কতটা চর্বি জমেছে। তাহলে প্যানক্রিয়াস অগ্নাশয় কাজ করছে না, লিভার কাজ করছে না। এটি একটি খুব সুন্দর চিত্র। যেমন আমাদের পৃথিবীতে বা আমাদের রাজ্যে, আমাদের দেশে নর্মাল পিপল মানে স্বাভাবিক ওজনের লোক ঘুরে বেড়াচ্ছে, আর মোটা লোক ঘুরে বেড়াচ্ছে আপনার আশেপাশে, তাই তো? এবার এই নর্মাল ওজনের লোক, স্বাভাবিক ওজনের লোকেদের মধ্যে কিন্তু 60% লোক সব দিক থেকে মেটাবলিক্যালি সুস্থ, 40% লোক মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত, যারা হচ্ছে ওই যে 5-6টি বিষয় বললাম, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সুগার, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, ভুঁড়ি বেড়ে যাওয়া, এই সমস্ত কিছু 40% লোক স্বাভাবিক ওজন কিন্তু মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত। ওজনের দিকে তাকিয়ে লাভ নেই। মোটা লোক যারা আপনার আশেপাশে, তাদের মধ্যে 20% কিন্তু আবার সুস্থ, সব মোটাই অসুস্থ নয়। 80% লোক মেটাবলিক সিন্ড্রোমে, 80% আক্রান্ত। তাহলে আমাদের কাজটা কি? ডাক্তার হিসেবে আমাদের কাজ হচ্ছে এই 40% সুস্থ ওজনের মধ্যে মেটাবলিক সিন্ড্রোমের রুগী আর মোটা ওজনের মধ্যে 80% মেটাবলিক সিন্ড্রোমের রুগী, এদেরকে খুঁজে খুঁজে আইডেন্টিফাই করা, তাদের চিকিৎসা দেওয়া। তাহলে এবার দেখুন এই যে 40% মেটাবলিক সিন্ড্রোমের রোগ, তার যদি আমরা এমআরআই করাই, এমআরআই করি এই সবুজ অংশটা কি? চর্বি, চামড়ার নিচে চর্বি। হ্যাঁ, তাহলে একে বলা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট। তাহলে সাবকিউটেনিয়াস ফ্যাট কম, কিন্তু এই যে নীল রঙের পেটের নাড়ি ভুঁড়ির পাশে, কালো কালোগুলো নাড়ি ভুঁড়ির পাশে চর্বির অংশ অসম্ভব বেশি। তাহলে একটা রোগা লোক বাইরে থেকে দেখতে রোগা, উমা তোর এত কোলেস্ট্রল বাড়লো কী করে, আপনি তাকে রক্ত পরীক্ষার পরে বলছেন, অথচ তার সেই কেন বলছেন? তার কারণ তার নাড়ি ভুঁড়ির পাশের চর্বি বা ভিসেরাল ফ্যাট, যেটি ভিসেরাল ফ্যাট বা নাড়ি ভুঁড়ির পাশের চর্বি অত্যন্ত ডেঞ্জারাস বিষয়। যত বাড়বে তত আপনি ক্যান্সার, ব্লাড সুগার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, স্ট্রোক, নানান রোগে ভুগতে থাকবেন। তাহলে আমরা তাকে দেখে বুঝতে পারছি না যে তার ভিসেরাল ফ্যাট কত বেশি পেটের মধ্যে, অথচ তার বাইরের চর্বি সবুজ রঙের যে আস্তরণটা সেটা কম। আবার এই দিকে যে 20% মোটা সুস্থ লোকের আমরা বলেছিলাম, দেখুন তাদের চামড়ার নিচে চর্বি কি বিশাল পরিমাণ চর্বি, থলথলে চর্বি যেটা দেখি আমরা, কিন্তু তার খাদ্যনালীর আশেপাশে কিন্তু নীল চর্বি বা ভিসেরাল খতরনাক চর্বি প্রায় নেই। অথচ সেই কারণে এই 20% লোকগুলো মোটা হওয়া সত্ত্বেও তারা সুস্থ। তাহলে এটা আমরা কীভাবে বুঝতে পারি? এটা আমরা তাহলে এমআরআইয়ে এই ফ্যাটের কোয়ান্টিফিকেশান বা ফ্যাটের পরিমাণ করে বুঝতে পারি। যদিও দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলায় এই কাজ হয় না, ভারতবর্ষে কোথায় হয় ঠিক আমি এখনও জানি না এই পরীক্ষাটি এমআরআইয়ে।
এটা হলে আমরা অতি সহজে আমাদের বিপদ সম্পর্কে জানতে পারতাম। ওকে, এবার দেখুন আসি যে ইনসুলিনের কণা, এই যে ইনসুলিনের দরজা, সেখানে গিয়ে এক এক করে হিট করছে, ঢুকছে, তাই তো, তালাচাবির মতো লাগছে। দেখুন লেগে গেল, লেগে গিয়ে অ্যাকশান হয়ে গেল, কাজ। কি কাজ না, গ্লুকোজকে ওর ভেতরে টেনে নিল, কোষের ভেতরে। এবারে গ্লুকোজ যখন বাইরে বাড়তে শুরু করেছে, ঠিক আছে, কিন্তু এদিকে ওর ইনসুলিনের অ্যাকশান ছোট হয়ে গেছে, কাজ করছে না, ফলে গ্লুকোজ ঢুকতে পারছে না, বাইরে বাড়তে শুরু করেছে। ও বাড়তে শুরু করেছে বলে বেশি বেশি করে অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন সৈন্যকে পাঠানো হচ্ছে যে যা এদেরকে চেপে ঢোকা, ফলে আপনার রক্তেও তখন ইনসুলিনও বাড়তে শুরু করেছে, অথচ গ্লুকোজও ঢুকতে পারছে না। তার মানে তখন আপনার সুগার মাপলে পরে বেশি সুগার পাওয়া যাচ্ছে রক্তে। তাহলে সাম সেলস ফেইল টু ফুললি রেসপন্ড টু ইনসুলিন, কিছু সেল, কিছু কোষ, হ্যাঁ, যখন ইনসুলিনের কথা শোনে না, তখন ইনসুলিন লেভেলকে আমরা বলি হাই। এই যে দেখুন, প্রায় শরীরের অধিকাংশটাই কথা শুনছে না, এই হলুদ রঙের ইনসুলিন সেন্সিটিভ তারা নয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট সেল দিয়ে ভর্তি। there is no insulin resistance without hyperinsulinemia, এটা বুঝতে হবে। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে অথচ আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি নেই, এটা হতে পারে না। তার মানে দুটো সমার্থক, হাইপার ইনসুলিনেমিয়া বা রক্তে বেশি ইনসুলিন, আর ইনসুলিন রেজিস্ট্যান্স। এবার দেখুন, ধরুন গত 30 বছর ধরে আপনি যখন প্রতি বছর গ্লুকোজ টেস্ট করাচ্ছেন, মাপাচ্ছেন, গ্লুকোজ আস্তে 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 বছরের সঙ্গে সঙ্গে উঠেছে, এখন আপনার রক্তে হয়তো গ্লুকোজটা বেশি, কিন্তু ইনসুলিন মাপায় না কোনো চিকিৎসকরাই, আপনাকে কেউ কোনো দিন বলেনি ইনসুলিন মাপাতে রক্তের। যদি ইনসুলিন মাপাতেন তাহলে দেখতেন যে প্রথম 10-12টা বছর আপনার প্রথম জীবনে গ্লুকোজ ঠিক ছিল, তখন কিন্তু ইনসুলিনই ধীরে ধীরে বাড়ছিল, এবং একটা মাত্রাতিরিক্ত সময়ের পরে এসে সে সুগারের যখন জন্ম দিল, তখন প্যাঙ্ক্রিয়াসকে এত প্রেশারে কাজ করালো এই হাই সুগার, মানে এত ইনসুলিন বার করতে হলো ঠেলে ঠেলে, যে প্যাঙ্ক্রিয়াস তখন বিটা কোষগুলো হাল ছেড়ে দিল, ফলে ইনসুলিনের পরিমাণ কমে গেল, আর তখন হু হু করে কম ইনসুলিনের জন্য রক্তের সুগারগুলো হই হই করে বাড়তে থাকলো। তাহলে এই যে পুরো সময়টা প্রায় 10 থেকে 20 বছর কারো কারোর ক্ষেত্রে, যেখানে রক্তে ইনসুলিনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, আমরা না জানার ফলে, না মাপার ফলে ধরতে পারি না, অথচ সুগারের পরিমাণ একই থাকে। তারপরে হঠাৎ করে একদিন ইনসুলিন ফল করে, প্যাঙ্ক্রিয়াস ফেল করতে শুরু করে এবং গ্লুকোজের পরিমাণ হু হু করে বাড়তে শুরু করে। তাহলে এই যে একটা জায়গায় যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ক্রমশ হচ্ছে, ইনসুলিন বাড়ছে, ইনসুলিন ইজ এলিভেটেড, কিন্তু তখনও গ্লুকোজ নর্মাল, সেটা হচ্ছে এই প্রথম অর্ধাংশটা। তারপরের দিকে ইনসুলিন বেড়েছে, গ্লুকোজও বেড়েছে, যে সময়টা এখন আমরা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে প্রায়, যারা প্রথম দিকে ঠিক ছিল, ইনসুলিন মাপেনি বলে জানেনি, তখন খালি সুগার মাপতো, আর ডাক্তারবাবু বলতো আপনার সুগার ভালো আছে, বাড়ি যান, আপনার সুগার ভালো আছে, বছরের পর বছর খুশি থেকেছে, কিন্তু তলে তলে এই যে দেখতে পাচ্ছেন ইনসুলিন বেড়েছে, মাপায়নি বলে জানায়নি। তার মানে গ্লুকোজ কেন্দ্রিক চিন্তাধারা থেকে আমাদের ইনসুলিন কেন্দ্রিক চিন্তাধারায় যদি চিকিৎসকরা এবং রোগীরা আসতাম, তাহলে আমাদের অনেক আগেই অনেক রোগ, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, পিসি পলিসিস্টিক ওভারি থেকে শুরু করে অনেক কিছু আমরা আটকাতে পারতাম। তাহলে এই যে মে টেক আপ টু 10 ইয়ার্স, যেটা বলছিলাম, 10 থেকে 12 বছর এই সময়টা লাগে বার বৃদ্ধিতে, বা তারও বেশি, 15-20 বছর কারোর ক্ষেত্রে। এই সময়টা খুব ভাইটাল সময়, আমরা পেরিয়ে দিই ইনসুলিন না মেপে। তাহলে যতদিন পারে 5-7 বছর অগ্ন্যাশয় বেশি বেশি করে ইনসুলিন তৈরি করে, এই বাধা অতিক্রমের চেষ্টা করে, ইনসুলিন রেজিস্ট্যান্সকে অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু তারপরে হাল ছেড়ে দেয়, তখন কোষে গ্লুকোজ ঢুকতে পারে না, ফলে রক্তে বাড়তে থাকে। আমরা বুঝি এখনই সুগার হলো, আসলে শুরু সেই 5-7 বছর বা 10 বছর আগে, অথচ আমরা শরীরের সংকেতকে চিনতেই পারিনি। দেখুন এই ছবিটাকে আরও ভালো করে দেখিয়েছি, যেখানে নিচে ইনসুলিন অল্প অল্প করে 35 বছর থেকে 37 বছর, 40 বছর, প্রতি বছরে এই লোকটা সুগার মাপাতো, কিন্তু আপ টু প্রায় 20 বছরের মধ্যে, আপ টু এই ক্ষণ অবধি, 65 বছর অবধি সে জানতেই পারেনি যে তার সুগার মাপিয়েছে। সুগার সবসময় 80, 85, 90-এর কাছাকাছি নর্মাল, কিন্তু ইনসুলিন যে এখান থেকে শুরু করে বাড়তে বাড়তে এই অবধি এসে সে জানতেই পারেনি। হঠাৎ করে আজ তার সুগার প্রি ডায়াবেটিক, মানে ডায়াবেটিসের আগেই হলুদ অংশটার মতো হয়ে গেছে। তখন ডাক্তারবাবু বলছে এবার আপনি সাবধান হন, কিন্তু সাবধান হওয়ার কথা ছিল পিছনের 15 বছর, সেটা তো আমি জানতাম না। তারপরে একদম লাল জোনে, মানে ডায়াবেটিক হয়ে গেছে, তখন ইনসুলিন আরও বেশি রাইজ করে গেছে। তার মানে একদম প্রকৃতপক্ষে ইনসুলিন রেজিস্ট্যান্ট বা হাইপার ইনসুলিনেমিয়া রোগী হয়ে গেছেন।
এখন, কিন্তু লাস্ট এই 45 থেকে 65 প্রায় 20টা বছর উনি যে ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছিলেন, আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছিলাম, যে ফ্যাটি লিভার দেখতে পাচ্ছিলাম, যে ব্লাড প্রেশার বেশি দেখতে পাচ্ছিলাম, এগুলোকে কোনোটাই পাত্তা দিইনি, প্রয়োজন মনে করিনি ঠিক চিকিৎসকেরা যে ইনসুলিনটা মাপানো হোক। এটা আমাদের বড় একটা ব্যর্থতা। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কী এবং কোত্থেকে আসে? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স নাম্বার 1 হচ্ছে যে সমস্ত প্রাণী দেহেই কোষ ইনসুলিন রেজিস্ট্যান্সের ধর্ম দেখায়, সে বাইরে দেহে থেকে, দেহের বাইরে কোষই হোক, ইঁদুরের মধ্যে হোক, মানুষের শরীরেই হোক। তাহলে প্রথমত 3টে কারণে, এর বাইরে খুব একটা হয় না। একটা হচ্ছে প্রাইমারি কারণ, স্ট্রেস। কি প্রাইমারি কারণ? স্ট্রেস মানে অত্যধিক মানসিক উদ্বেগ, চাপ, শোক, অপমানজনক জ্বালা, কাজের ভালো না লাগা, এই জনিত চাপ বা স্ট্রেস, যাকে আপনারা বোঝেন, খারাপ স্ট্রেস। ইনফ্লামেশন আরেকটি বিষয়, যেটা এক্ষুনি বলছি না, ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ। প্রদাহ বললে খুব একটা বোঝা যাবে না, কিন্তু ইনফ্লামেশন শরীরের একটা গুরুত্বপূর্ণ প্রকৃতিদত্ত উপায়, যেখানে শরীর হচ্ছে জীবাণু আক্রমণ থেকে নানা রকম কাটা চলে যাওয়া বা শরীরের ড্যামেজকে আটকাতে প্রকৃতি এই পদ্ধতিটা আমাদের শরীরে দিয়ে রেখেছে, ইনফ্লামেশন, যাতে আমরা নিজেদের শরীরকে অটো রেগুলেটেড মেশিনের মতোই নিজেরা রিপেয়ার করে নিতে পারি ডাক্তার ছাড়াই। আর 3 নম্বর হচ্ছে হাইপার ইনসুলিনেমিয়া। তাহলে স্ট্রেস, ইনফ্লামেশন এবং হাইপার ইনসুলিনেমিয়া বা অতিরিক্ত ইনসুলিন, এই 3টেই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ। স্ট্রেস মানে কি? কর্টিজোল নামে হরমোন, এপিনেফ্রিন নামে হরমোন, এই দুটো অত্যন্ত প্রয়োজনীয় হরমোন। কর্টিজোল হচ্ছে স্টেরয়েড হরমোন, যা বডির মধ্যে তৈরি হয় কিডনির ওপরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, আর এপিনেফ্রিন সেখান থেকেই তৈরি হয় একটি আপৎকালীন হরমোন, যা আপনার ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে, সুগার বাড়াতে সাহায্য করে দরকার মতো। এগুলো যখন বেড়ে যায় স্ট্রেসের ফলে, আপনি যখন স্ট্রেসে পড়েছেন, আপনার বাড়িতে অশান্তি, অফিসে অশান্তি, আপনার কোনো একটা বড় রোগ ভোগ হয়েছে, কোনো একটা মাতৃবিয়োগ বা পুত্রবিয়োগ হয়তো হয়েছে, সমস্ত স্ট্রেসে কর্টিজল, এপিনেফ্রিন বাড়ে এবং এটা ব্লাড সুগারকেও বাড়িয়ে দেয়। ইনসুলিন তাকে চাপানোর জন্য চেষ্টা করে অগ্নাশয় থেকে, যাতে ব্লাড সুগার, কেননা আপনি মনে রাখবেন যে বেশি সুগার যেমন আমাদের প্রতিটি কোষের এনার্জির জন্য দরকার, উল্টো দিকে বেশি সুগার, রক্তের মাত্রার তুলনায় বেশি সুগার, বেশিক্ষণ রক্তে ঘুরে বেড়ানোর সুগার ভয়ঙ্কর বিষ হিসেবে শরীর গণ্য করে। তাই শরীর চায় ক্রমাগত নানা উপায়ে ইনসুলিনের মাধ্যমে বা অন্যান্য উপায়ে এই সুগারকে পাঠিয়ে দিতে কোষের ভেতরে, যাতে রক্তের সুগারটা কমে যায়, বিষ কমে যায়। কারণ রক্তে ঘুরে বেড়ানো বেশি সুগারই আপনার কিডনি, হার্ট, ব্রেন এবং অন্যান্য অঙ্গের ধমনীগুলোকে, শিরাগুলোকে ক্ষতিগ্রস্ত করে ওই AGE বা অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরির মাধ্যমে। তাহলে ইনসুলিন যত বাড়ে তত ইনসুলিন সেন্সিটিভিটি কমে, আর রেজিস্ট্যান্স মানে তার সংবেদনশীলতা কমছে, আর বাধা বা ইনসুলিনের ইনঅ্যাক্টিভিটি বা কাজ না করার প্রবণতা বাড়ছে, কিন্তু ইনসুলিনের পরিমাণ বাড়ছে। সো এনি কনস্ট্যান্ট স্টিমুলাস, যে কোনো স্টিমুলাস, আপনি যদি বারবার আমাকে একটা পিন দিয়ে ফোটাতে থাকেন, তাহলে খানিকক্ষণ বাদে কিন্তু সেই পিনের ব্যথাটা আমি আর অনুভব করবো না, তাই না? সেরকমই ইনসুলিনের জন্য বারবার যদি প্যাঙ্ক্রিয়াসের কাছে আবেদন যায় যে ইনসুলিন বেশি বার করো, সুগার বেড়েছে, বেশি বার করো, সুগার বেড়েছে, বেশি বার করো, সুগার বেড়েছে, তাহলে এক সময় আর প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় সাড়া দেবে না, ইনসুলিন বেরোবে না, তখনই ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে হাইপার ইনসুলিনেমিয়া যদি আপনি 1 বার 3 বার করে খান এবং প্লাস টুকটাক মুখ চালান, স্ন্যাক গ্রহণ করেন, তাহলে কি হচ্ছে? বারবার আপনার ইনসুলিনকে, প্যাঙ্ক্রিয়াসকে সুগারটা গিয়ে খোঁচাচ্ছে, রক্তে যে সুগারটা বেড়ে যাচ্ছে। তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সাপার, রাতের খাবার, এই 3 বেলা খাবারে একটা ইনসুলিন সেন্সিটিভ সুস্থ লোকের জন্য কীরকম রক্তের ছবিটা হয়। তাই দেখতে পাচ্ছেন যে রক্তে যে সুগার বেড়েছে, সঙ্গে সঙ্গে ইনসুলিনও বেড়েছে, আবার কমে গেছে, লোকটা আবার খেয়েছে, আবার কমে গেছে, আবার বেড়েছে, আবার পেটে খাবার পড়েছে, আবার রক্তে ইনসুলিন সুগার বেড়েছে, আবার খানিকক্ষণ বাদে খাবার পড়েছে, আবার সুগার রক্তে বেড়েছে, সেটা কমানোর জন্য ইনসুলিন বেড়েছে, এইভাবে চলছে গ্রাফ। তাহলে এই লোকটা যদি স্ন্যাকিং করেই যায়, 2 ঘন্টা বাদে বাদে পেটে ফেলে যায়, তাহলে কি হয়েছে? এই যে রক্তে যে ইনসুলিনটা উঠেছিল সুগারের জন্য, বেশি খাবারের জন্য, পড়তে পড়তে আবার আপনি
দুটো কুরকুরে বা লেজ বা কুকিজ খেয়ে নিলাম, আবার ইনসুলিন উঠে গেল। তাহলে এই যে ক্রমাগত ওঠানামা এটা কিন্তু আর এই নিচের বেস লাইনে ফিরলো না। তার মানে কি হলো, এতটা উচ্চতায় সবসময়ই রক্তে ইনসুলিন ঘুরে বেড়াচ্ছে। এই যে হাইটটা উঠে গেল, এইটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট। এই যে ইনসুলিন স্পাইকটা উঠে গেল, মানে চোঁ করে ইনসুলিন রক্তে উঠে গেল, এই যে পিকটা বা শিখরটা তৈরি হলো, এটাই হচ্ছে সবচেয়ে খতরনাক শরীরের পক্ষে, এখন বিজ্ঞানীরা বলছে। তাহলে এই স্পাইকিংকে, এই ইনসুলিনকে উঠতে দেওয়া যাবে না, এই ইনসুলিনকে বেস লাইনে ফিরতে দিতে হবে সময়। তার মানে সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিতে আপনি কি বুঝতে পারছেন, যে 3টে খাবারের বেশি বা 2 বেলা খাবারের বেশি বা 3 বেলা খাবারের বেশি মাঝখানে স্ন্যাকিং করা যাবে না, টুকটাক মুখ চালানো যাবে না। কেননা আমি ইনসুলিনকে বেস লাইনে যত নামাতে পারবো, তত আমি ইনসুলিন রেজিস্ট্যান্টকে সারাতে পারবো, তত আমি ইনসুলিন সংবেদনশীল হব বা ইনসুলিন সেন্সিটিভ হব। তাহলে এমন কিছু করতে হবে, একবেলা খাবো, তারপরে 5-6 ঘন্টা খাবো না, আবার খাবো, আবার 5-6 ঘন্টা খাবো না। এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো বা ফ্যাটি লিভার কমানো বা ডায়াবেটিস কমানোর আইডিয়াল টার্গেট বা লক্ষ্য। এমন কিছু খাবো যা খেলে পরে ইনসুলিন সহজে উঠবে না। খাবারের ক রকমের হয়, প্রোটিন, শর্করা আর ফ্যাট। এর মধ্যে শর্করা জাতীয় খাবারেই সবচেয়ে বেশি এই ইনসুলিনের পিক ওঠে, আর তারপরে অল্প করে ওঠে প্রোটিনে, আর ফ্যাট জাতীয় খাবারে প্রায় ওঠেই না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার খাবারের ইনসুলিন রেসপন্স ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ। একে কমাবো কীভাবে? তার মানে আমি যদি নর্মাল হই নিচের সবুজটার মতো, তাহলে আমি 6-8 ঘন্টা বাদে পিকগুলো পাচ্ছি, এবং রাতের খাবারে ছোটো করে একটা পিক পেলাম। তাহলে লো কার্ব, কম শর্করা, বেশি ফ্যাটযুক্ত খাবারে এই ধরনের সুস্থ চেহারা হবে, পিকটা বেশি উঠছে না, কারণ আমি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাচ্ছিই না। আর যদি ওই রকম ওপরের লালটার মতো হয়, আপনি খালি ডাক্তারদের কথায় না ভাত খাবেন, অল্প করে খাবেন, মাছ মাংস খাবেনই না, কারণ মাছ মাংস হচ্ছে প্রোটিন আর ফ্যাট, যাতে কিনা এই নিচের মতো লো পিক উঠতো, সেটা আপনাকে ডাক্তাররা বন্ধ করে দিয়েছে না খাইয়ে। খালি আপনি ভাত রুটির মধ্যে আছেন আর ভাবছেন বোধহয় সুগার সেরে যাবে, কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে এই নীল রঙের বেস লাইন থেকে কত ওপরে ঘুরে বেড়াচ্ছে ইনসুলিনের নর্মাল ট্রেন্ড বা প্রবণতা। তাহলে এইটাই হচ্ছে হাই ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা করলে কিন্তু কখনো, এটা না কমালে, এটা বেস লাইন না ছোঁয়াতে পারলে কখনোই ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে না। তাহলে এমন খাবার খেতে হবে, খাবারের এমন টাইম বাঁচতে হবে যাতে এটা সবসময় বেস লাইনে ঘোরাফেরা করে, এটাই আমাদের উদ্দেশ্য। এবার আপনাদের এই শরীরটাকে, আমাদের এই শরীরটাকে একটা বিশাল ট্রাকের সঙ্গে তুলনা করুন এবং ভাবুন, এই যে আমাদের শরীরের ধরুন মোটা লোক, তার পিছনে প্রচুর চর্বি আছে, তেলের ট্যাঙ্কারের মতো কয়েক হাজার লিটার চর্বি জমা হয়েছে আমার শরীরে, কিন্তু আমি এখান থেকে তেল নিয়ে চলতে পারছি না। কেন? ইনসুলিন হচ্ছে ঠিক করে শরীরে যে রক্তে খাদ্য খাবার থেকে আসা গ্লুকোজটা কোন দিকে যাবে, সে কি রক্তে, সে কি কোষে এনার্জি বা বার্ন করে বা পুড়ে কোষের এনার্জি দেবে, নাকি কোষের মধ্যে জমে থাকবে স্টোরড ফ্যাট হিসেবে আগামী দিনের জন্য, এইটা ঠিক করে ইনসুলিনের এটাই একমাত্র কাজ। তার মানে ইনসুলিন প্রত্যেকটা কোষকে গাইডলাইন দেয় যে তুই এই শক্তিটাকে জমিয়ে রাখ, বা তুই এই শক্তিটাকে খরচা কর, পোড়া জ্বালা, এটিপি হিসেবে, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানা শক্তির আমাদের ইউনিট। তাহলে এবার যার শরীরে এই সেন্সিটিভিটির সুইচটা কার্বোহাইড্রেটের উপরে ডিপেন্ডেন্ট, যে সারাদিন শুধু ভাত রুটি বিস্কুটই খায়, তেল ঘি চর্বি প্রায় খায়ই না ভয়ের চোটে, তার ক্ষেত্রে ইনসুলিন শরীরকে জানিয়ে দিয়েছে যে এই লোকটা কার্বোহাইড্রেটই খাবে, এখান থেকে শক্তি নেবে। তাহলে তার শরীরের ওজন কোনোভাবে কমবে না, কারণ ইনসুলিন তার শরীরের ওজন কমানোর জন্য কোনো সিগন্যাল দিচ্ছে না। যে ওই ফ্যাটটাই আমি আগেই বলেছি যে ইনসুলিন কোষ থেকে ফ্যাট ভাঙা বা লাইপোলাইসিসকে আটকায়। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছেন আপনি বেশি কার্বোহাইড্রেট খেয়ে, সেই বেশি ইনসুলিন কোষকে বলছে না, যা চর্বি জমা আছে থাক, এই লোকটা কার্বোহাইড্রেট থেকে শক্তি আসছে, ওইটা ভাঙিয়ে চলাফেরা কর, ফ্যাটে হাত দিস না। তার মানে যত আপনি কার্বোহাইড্রেট কম খাওয়াবেন, 15 দিন 16 দিনের মধ্যে বডি বুঝে যাচ্ছে যে এই লোকটা তো দীর্ঘ 6-7 ঘন্টা খাচ্ছে না, তার উপরে শর্করা খাচ্ছে না, তাহলে ইনসুলিন আস্তে আস্তে লেভেলটা কমছে, সেন্সিটিভিটি বাড়ছে, এবং যত সেন্সিটিভিটি বাড়ছে তত পেটের চর্বি গলছে, ওজন কমছে, সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের খাবারের মাধ্যমে সংগৃহীত শক্তি কিভাবে খরচা হবে তা ঠিক করা ইনসুলিনের কাজ। যতক্ষণ আমরা শর্করা খেয়ে যাব বা শরীরে শর্করার ভাণ্ডার রয়ে যাবে, গ্লাইকোজেন লিভারে যেমন, ততক্ষণ ইনসুলিন সেটা পুড়িয়েই শক্তি বানাবে। অন্যভাবে বললে, রক্তে যত ইনসুলিনের পরিমাণ বেশি থাকবে বা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে,
ততই শর্করা থেকে শক্তি আহরণ চলবে, আর যত ইনসুলিনের পরিমাণ কমবে অর্থাৎ এর সেন্সিটিভিটি বাড়বে, ততই শরীরের চর্বি ভাণ্ডারকে পুড়িয়ে শক্তি আহরণ চলবে, আপনার ওজন কমবে। তার মানে একটা গাড়ির হাইব্রিড গাড়ির ইঞ্জিনের মতো যে কোনো কোন ইন্ধনটা ব্যবহার করতে হবে তা ঠিক করে ইনসুলিন। তাহলে কী করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমরা সারাতে পারি, আসল কথা। তাহলে রিডিউসড কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে, কমাতে হবে শর্করা জাতীয় খাবার, তাহলে ইনসুলিন কমবে। তাহলে লিভার ফ্যাট কমবে, ওজন কমবে, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের ফ্যাট কমবে, যেটা একটু আগে দেখালাম। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, ইনসুলিন সিক্রেশন প্যানক্রিয়াস থেকে বাড়বে, টাইপ 2 ডায়াবেটিস আবার পিছন দিকে হাঁটতে শুরু করবে, আপনি ডায়াবেটিস মুক্ত হবেন বিনা ওষুধে। এটাই আমরা কাউকে বুঝিয়ে উঠতে পারছি না অতি সহজে। এগুলো হচ্ছে ওষুধ, হ্যাঁ, ডায়াবেটিস কমানোর, মেটফরমিন, GLP-1, SGLT2, থায়াজোলিডিনেডায়ন্স, সালফোনাইল ইউরিয়া, ইনসুলিন ইত্যাদি প্রভৃতি। কিন্তু এই সমস্ত ওষুধগুলো দিয়ে কি আমরা ঠিক হব? আমাদের ভাবতে হবে যে আমরা কি চাই, যেমন সবুজ বাক্সের মধ্যে লেখা আছে কি পরিণতি হতে পারে এবং আমরা কি পরিণতি চাই না। তাহলে ওষুধের এই সমস্ত ওষুধগুলোর একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে। তাহলে ভালো মন্দটা দাঁড়ি পাল্লায় ওজন করে তবে কিন্তু এই ওষুধ খাওয়া উচিত। প্রত্যেকটি ডায়াবেটিক ওষুধের অলমোস্ট প্রত্যেকটি, প্রায় সবগুলোরই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী সাইড এফেক্ট আছে। ফলে ওষুধ দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সে কিছু কমানো যাবে না। আপনি বরঞ্চ সুগারটাকে কমাতে পারেন, কিন্তু সুগার কমানো মানেই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো নয়, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। ফলে শুধু ধোঁয়াটা নেভাবেন, আগুনটা কিন্তু জ্বলতেই থাকবে। আমি এটা প্রত্যেককে বারবার বলি। মেটফরমিন কীভাবে কাজ করে, এই সমস্ত একই কথা। দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট এভিডেন্স, যদি আপনি ইনসুলিন দিই, যে আমরা ইনসুলিন দিয়ে সুগারের চিকিৎসা করি, ভয়ঙ্কর বাজে কাজ। There is no significant evidence a long-term efficacy of insulin on any clinical outcome in type 2 diabetes. তাহলে লং টার্ম দীর্ঘমেয়াদী ইনসুলিনে যে শরীরের ভালো হচ্ছে এরকম কোনো এভিডেন্স নেই। নিচের দিকে দেখুন 3টে গবেষণাপত্রের নাম্বার দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। তার মানে আপনি ইনসুলিনের জন্য হাইপার ইনসুলিনেমিয়া বা বেশি ইনসুলিনের জন্য সুগার ডায়াবেটিস হচ্ছিল, আপনি তাকে আবার ইনসুলিন দিয়ে কমাতে চাইছেন। তার মানে কি, যে মদ খেয়ে যে লোকটার লিভার ড্যামেজ হয়েছে তার চিকিৎসা করতে চাইছি আমি মদ খাইয়ে, তাই তো? কি অদ্ভুত বিষয়। আমি জানি না বিজ্ঞান এভাবে কতদিন এগোবে। তাহলে হোয়াট উইল মোর ইনসুলিন ডু টু ইনসুলিন রেজিস্ট্যান্স? তাহলে বেশি করে বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে শরীরে ঢোকালে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কী হবে, কমবে না বাড়বে? আপনাদের কী মতামত? এটা আরও ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়াবে, কমাবে তো নাই। ফলে রোগটা আরও বাড়বে এবং ইনসুলিন লং টার্ম ইনসুলিন থেরাপি ইনক্রিজেস ইনসুলিন রেজিস্ট্যান্স, বিজ্ঞানীরা বলছেন। ইন্টেন্সিভ ঘন ঘন ইনসুলিন থেরাপি ইনক্রিজেস, বাড়ায় ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন এত ক্ষতিকারক কেন? তার কারণ এটা ফ্যাটকে বাড়ায়। আমি বললাম যে ইনসুলিন চর্বি ভাঙতে বন্ধ করে, মানে ভাঙতে দেয় না চর্বি গলতে। উল্টো দিকে আপনার যে সুগারটা রক্তে আপনি খেলেন খাবার, সেখান থেকে সুগার নিয়ে বলে যে লাইপোজেনেসিস বা ফ্যাট তৈরি করে। ইনক্রিজ ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দেয়, কারণ সমস্ত টিস্যুকে গ্রোথ বা বাড়ন্ত, যতক্ষণ আপনি মুখে খাবার ফেলে যাবেন বডিতে খাবার ঢুকবে, মানে এনার্জি ঢুকবে, ততক্ষণ যদি ইনসুলিন বেশি থাকে তাহলে ইনসুলিন সেই খাবারের শক্তিটাকে সরাসরি নানান গ্রোথ পারপাস বা কোষ গজানো, টিউমার গজানো, ফ্যাট গজানো, সব গজানোতে ব্যবহার করবে, মানে সবগুলো হু হু করে বাড়বে, ক্যান্সারও বাড়বে। ইনক্রিজেস কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট এবং মাথার রক্তবাহক রক্তনালীর রোগ বাড়ায় ইনসুলিন। কি ভয়ঙ্কর ইনসুলিন! সুতরাং ইনসুলিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করা একটি ভ্রমাত্মক পদ্ধতি, বর্তমানে প্রমাণিত। ফ্যাট গেন বাড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন যে 1 মাস থেকে 6 মাসের মধ্যে 16 ইউনিট ইনসুলিন বাড়ানো হয়েছিল, বডি ওয়েট 10 পাউন্ড বেড়ে গেল। ঠিক আছে, তাহলে বেজাল মেটাবলিক রেট ডিক্রিজড সিগনিফিকেন্টলি উইথ ইনসুলিন থেরাপি। বেজাল মেটাবলিক রেট মানে আমাদের মেটাবলিজমের হার বা বিপাকের হার কমে যায়। ক্যান্সার মর্টালিটি বেড়ে যাচ্ছে। ইনসুলিন ইউজ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডজাস্টেড হ্যাজার্ড রেশিও অফ ক্যান্সার রিলেটেড মর্টালিটি 1.9 গুণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে সুতরাং সব দিক থেকে ইনসুলিন ট্রিটমেন্টটা খারাপ। তাহলে ইনসুলিন যত বাড়ছে, যে গ্লুকোজ বাড়ার জন্য টাইম টু টাইম হাইপার ইনসুলিনেমিয়া হচ্ছে এবং ইনসুলিন দেওয়ার ফলে আরও এই সমস্ত রোগগুলোর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সুতরাং ইনসুলিনটা কোনো চিকিৎসা নয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট
ডায়াবেটিকদের পক্ষে। হাউ ক্যান ইউ কারেক্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট, কী করে কমাবেন? তাহলে ডায়েট দিয়ে, তাহলে ফ্যাট, প্রোটিন, কার্ব 3 ধরনের ডায়েট আছে, আমরা আগেই বলেছি। দেখুন, ফ্যাট খেলেন আপনি, তাহলে ইনসুলিন স্পাইক দিলই না, অল্প একটু উঠলো 3 ঘন্টা অবধি, আর উঠলোই না। আপনি প্রোটিন খেলেন, হ্যাঁ, সবুজ লাইনটা, অল্প একটু, ফ্যাটের থেকেও একটু বেশি, সামান্য, তার মানে ফ্যাট সবচেয়ে কম রেসপন্স, সবচেয়ে ভালো ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগীদের পক্ষে। তারপরে প্রোটিন, আর কার্বোহাইড্রেট সে চোঁ করে আকাশে উঠে গেল ইনসুলিন, তারপরে 3 ঘন্টা ধরে নামলই না, যার কিনা 2 ঘন্টার মধ্যে নেমে যাওয়ার কথা সুস্থ লোকে। তাহলে লার্জ এফেক্ট কার্বোহাইড্রেটে, প্রোটিনের ক্ষেত্রে স্মল এফেক্ট, ফ্যাটের ক্ষেত্রে নো এফেক্ট। তাহলে ওভার ইটিং কার্বোহাইড্রেটস ফর 1 উইক, হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট বেশি খেয়েছে 1 সপ্তাহ ধরে, এটা গবেষণা করে 2.5 গুণ বেড়ে গেছে ইনসুলিন রক্তে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর। তাহলে নাম্বার 1, 2, 3 কি? নাম্বার 1, কন্ট্রোল কার্বস, মানে শর্করা জাতীয় খাবারকে কন্ট্রোল করুন। নাম্বার 2, প্রায়োরিটাইজ প্রোটিন, মানে কতটা প্রোটিন আপনার পক্ষে দরকার। আপনার ওজন যদি 50 কিলো হয়, তাহলে প্রতি কিলোতে 1 গ্রাম করে প্রোটিন, মানে 50 গ্রাম ভালো কোয়ালিটির প্রাণীজ প্রোটিন, মাছ, মাংস, ডিম আপনাকে খেতেই হবে শরীরকে সুস্থ রাখতে, শরীর গঠন করতে না। মানে জিমে গিয়ে আপনি বডি বানাবেন আর 1 গ্রাম করে পার কিলোতে বডিতে প্রোটিন খাবেন, হবে না, সেক্ষেত্রে আরও বেশি লাগবে। আমি সে কথা ছেড়ে দিলাম। আমি বলছি সুস্থ রাখতে বা অসুস্থ রোগীকে প্রতি কিলোতে 1 গ্রাম করে প্রোটিন খেতে হবে। তার মানে কার্বোহাইড্রেটটা সেই হিসেবে আপনি কমাতে পারবেন শর্করাকে। তাহলে যার 54 কিলো, যার 70 কিলো, তাকে 70 গ্রাম প্রোটিন খেতে হবে। ভারতবর্ষে এবং বিশেষ করে বাংলায়, আমি খোঁজ নিয়ে বলছি, অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে কথা বলে বলছি, আমি নিজেও দেখেছি, আমি নিজেও খেতাম না, আমরা সেই 1 গ্রাম প্রতি কিলো করে প্রোটিন খাই না। আপনি হিসেব করে দেখুন যে আপনার 50 কিলোতে আপনি কি 50 গ্রাম প্রোটিন খান? কোত্থেকে খাবেন? 100 গ্রাম মাছে 20 গ্রাম প্রোটিন, প্রতিটা ডিমে 6 গ্রাম মোটামুটি প্রোটিন। তাহলে আমি যদি 50 হই ওজন, তাহলে আমার 20 গ্রাম, 100 গ্রাম মাছ আমরা কেউ খাই না বাঙালিরা রোজ, প্রতিদিন। তাহলে 100 গ্রাম ধরেও নিলাম খেলাম, তাহলে 30 গ্রাম বাকি প্রোটিন কোত্থেকে আসবে আমার আজ সারাদিনে? তাহলে 6 গ্রাম প্রতিটা ডিমে, তার মানে 5টা ডিমে 30 গ্রাম, তাহলে 5টা ডিম প্লাস 100 গ্রাম মাছে আপনার হচ্ছে গিয়ে 50 গ্রাম প্রোটিন পূরণ হচ্ছে দেহটুকু রক্ষা করার জন্য। কেউ কি খান? আমার মনে হয় না কেউ খায়। সুতরাং প্রায়োরিটাইজ করুন প্রোটিনকে। প্রোটিন আপনার হাড়, এই যে আমাদের হাড় ভেঙে যাওয়া, ভঙ্গুরতা বয়সকালে, তার জন্য প্রোটিন দরকার। যত বয়স বাড়ে তত প্রোটিনের ধ্বংস বেশি হয়, ফলে প্রোটিন বেশি খাওয়া দরকার, এগুলো মাথায় রাখবে। তাহলে কন্ট্রোল কার্বস, প্রায়োরিটাইজ প্রোটিন, এবং নাম্বার 3, ডোন্ট ফিয়ার ফ্যাট। ফ্যাটের ভয়টা আমাদের মধ্যে 100 বছর ধরে ডাক্তাররা এবং পাশ্চাত্যের বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে। আজ তারা নিজেই ঢোক গিলে বলছে না, ফ্যাটে অত ভয় নেই। বিভিন্ন বিজ্ঞানী, চাইলে ইউটিউব করে দেখতে পারেন। তাহলে ফ্যাটের মধ্যে সবচেয়ে আদর্শ ভালো ফ্যাট হচ্ছে ডিমের কুসুম, সেটা বেশি বেশি করে খেতে হবে। আমি আগেই বললাম, আপনার 50 গ্রামের হিসেবে আপনার যদি 5টা ডিম খেতে হয় খাবেন, আপনার যদি 7টা ডিম খেতে হয় খাবেন, নির্ভয়ে খাবেন। কিন্তু কন্ট্রোল কার্বস দুটো একসঙ্গে খাওয়া যায়। বেশি ভাতও খাবো, বেশি ডিমও খাবো, বেশি ভাতও খাবো, বেশি খাসির মাংস খাবো, হবে না। আপনি একদম প্রায় 100 গ্রাম সারাদিনে শর্করা নেবেন। শর্করা আবার ভাতেও যেমন আছে, মুড়িতেও আছে, চিড়েতেও আছে, রুটিতেও আছে। ফলে যত কম শর্করা খাবেন তত আপনি ফ্যাট বাড়াতে পারবেন। ঘি, নারকেল, পাম তেল, শুনে আটকে উঠছেন হয়তো, কিন্তু এগুলোই ভালো। এই সমস্তগুলো আপনি বেশি বেশি করে খাবেন। খাসির মাংসের চর্বি সপ্তাহে 1-2 দিন করে খাবেন, নির্ভয়ে খাবেন, কারণ এই সমস্ত স্যাচুরেটেড ফ্যাটগুলো আপনার হার্ট প্রোটেক্টিভ। একদিন ধরে বিজ্ঞান বলে এসছে এগুলো খেলে নাকি হার্ট ডিস্ট্রাকটিভ, আজও বলছে, কেউ কেউ আজও বলছে। যাই হোক, ডোন্ট ফিয়ার ফ্যাট। তাহলে এই ইনফ্লামেশনটা নিয়ে আমরা পরদিন আসবো, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনফ্লামেশন হাতে হাত ধরে চলে। এবং সেদিন আমরা ডিটেলে সবিস্তারে পরবর্তী এপিসোডে আলোচনা করব যে আমাদের স্পেসিফিক কী কী খাওয়া দাওয়া দরকার, আমাদের কিভাবে ব্যায়াম করা দরকার ইনসুলিন রেজিস্ট্যান্সে। ধন্যবাদ আপনাদের সকলকে, শুভ সন্ধ্যা, ভালো থাকুন, সুস্থ থাকুন।